আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 13ই নভেম্বর 2024 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে সামান্য হলেও সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় বুধবার ডিএসই প্রধান বা এক সূচক 17 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5316 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচক 2 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1972 পয়েন্টে। আমরা যদি ডিএসই সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই সরিয়া সূচক আজ 1.95 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1184 পয়েন্টে। আজ ডিএসইতে 479 কোটি 87 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 577 কোটি 66 লাখ টাকা। আজ ডিএসইতে লেনদেন হওয়া 394টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, মানে দাম বেড়েছে 153টির, দাম কমেছে 175টির এবং দাম অপরিবর্তিত ছিল 67টি কোম্পানি। তো যাই হোক, আজকে তিনটি সূচকে সামান্য হলেও বৃদ্ধি পেয়েছে, যেটা ভালো দিক। অপরদিকে লেনদেনের পরিমাণে কিছুটা কমেছে, সেটা কিছুটা হলেও হতাশাজনক। তবে মার্কেটে এখনো বিনিয়োগের পুরোপুরি সক্রিয় নয় বলে কিছুটা মার্কেট চাঙ্গা হয়ে উঠতে সময় নিচ্ছে। তো দেখা যাক কি হয়। এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা? তারা হলো অলিম্পিক, বিকন ফার্মা, ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জিপিএস ইস্পাত, খান ব্রাদার্স, বিএসআরএম স্টিল, ব্র্যাক ব্যাংক এবং কনফিডেন্স সিমেন্ট। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অলিম্পিক একাই 4 পয়েন্টের মতো, বিকন ফার্মা 3 পয়েন্ট, ইসলামী ব্যাংক 2 পয়েন্ট, বিএসআরএম লিমিটেড 2 পয়েন্ট এবং বাকি সব 1 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। সেক্ষেত্রে অলিম্পিক 152 টাকা 50 পয়সা থেকে 159 টাকা 80 পয়সা, বিকন ফার্মা 129 টাকা 70 পয়সা থেকে 135 টাকা 50 পয়সা, ইসলামী ব্যাংক 57 টাকা 50 পয়সা থেকে 57 টাকা 90 পয়সা, বিএসআরএম লিমিটেড 74 টাকা 90 পয়সা থেকে 77 টাকা 80 পয়সা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 95 টাকা 50 পয়সা থেকে 101 টাকা 2 পয়সা, জিপিএস ইস্পাত 23 টাকা 10 পয়সা থেকে 24 টাকা 40 পয়সা, খান ব্রাদার্স 155 টাকা 50 পয়সা থেকে 159 টাকা 80 পয়সা, বিএসআরএম স্টিল 54 টাকা থেকে 56 টাকা 80 পয়সা, ব্র্যাক ব্যাংক 50 টাকা 60 পয়সা থেকে 50 টাকা 90 পয়সা এবং কনফিডেন্স সিমেন্ট 47 টাকা 90 পয়সা থেকে 52 টাকা 60 পয়সা লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকে মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ব্যাডবিসি, বেক্স ফার্মা, জিপি, রেনেটা, লাফার সোলসিম, বেস্ট হোল্ডিং, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, শাহজালাল ইসলামী ব্যাংক, রবি এবং আনোয়ার গ্যালভানাইজিং। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাডবিসি একাই 3 পয়েন্টের মতো, বেক্স ফার্মা 2 পয়েন্ট, জিপি, রেনেটা, লাফার সোলসিম, বেস্ট হোল্ডিং 1 পয়েন্টের মতো এবং বাকি সব 1 পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে ব্যাডবিসি 378 টাকা 50 পয়সা থেকে 373 টাকা 20 পয়সা, বেক্স ফার্মা 86 টাকা থেকে 84 টাকা 50 পয়সা, জিপি 328 টাকা 80 পয়সা থেকে 325 টাকা 50 পয়সা, রেনেটা 625 টাকা 20 পয়সা থেকে 658 টাকা 50 পয়সা, লাফার সোলসিম 54 টাকা 60 পয়সা থেকে 53 টাকা 80 পয়সা, বেস্ট হোল্ডিং 22 টাকা 60 পয়সা থেকে 21 টাকা 90 পয়সা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট 49 টাকা 50 পয়সা থেকে 48 টাকা 20 পয়সা, শাহজালাল ইসলামী ব্যাংক 18 টাকা 30 পয়সা থেকে 18 টাকা, রবি 26 টাকা 60 পয়সা থেকে 26 টাকা 30 পয়সা, আনোয়ার গ্যালভানাইজিং 77 টাকা 60 পয়সা থেকে 70 টাকায় লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে জিল বাংলা, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো, কনফিডেন্স সিমেন্ট, মেঘনা ইন্স্যুরেন্স, ফনেক্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং ওরিয়ন ফিউশন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিল বাংলাদেশ, জেনারেল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো, কনফিডেন্স সিমেন্ট এবং মেঘনা ইন্স্যুরেন্স মূলত হল্টেড হয়েছে এবং বাকিরাও 8 থেকে 7% মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। এখন যদি আমি আজকে দিনে টপ লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে যে আজকে মূল্য রাশি শীর্ষে চলে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং, স্কোয়ার নিটিং, গোল্ডেন হেভি কেমিক্যাল, এসপিসিএল, সোনালী আঁশ, আর্মিড সিমেন্ট, ইন্টারন্যাশনাল লিজিং ফিনান্স, সমতা লেদার এবং শাইনপুকুর সিরামিক্স ও জেমিনি সিফুড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আনোয়ার গ্যালভানাইজিং, স্কোয়ার নিটিং 9%-এর মতো, অপরদিকে বাকি সবাই 6 থেকে 4%-এর মতো মূল্যের পতন ঘটেছে। এখন যদি আমি আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফেকডিল, এমজেল, বিডি, ইসলামী ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, খান ব্রাদার্স, অগ্নি সিস্টেম, ইবনে সিনা এবং বেক্স ফার্মা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ স্কয়ার ফার্মা প্রায় 24 কোটি টাকার মতো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 21 কোটি, ফেকডিল 17 কোটি, এমজেল বিডি 16 কোটি, ইসলামী ব্যাংক 14 কোটি, মেঘনা পেট্রোলিয়াম 14 কোটি, খান ব্রাদার্স 10 কোটি, অগ্নি সিস্টেম 9 কোটি এবং ইবনে সিনা বেক্স ফার্মা 8 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে ফেকডিল, ইন্ট্রাকো, আইপিআইসি ব্যাংক, অগ্নি সিস্টেম, এনআরবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইসলাম ব্যাংক, লঙ্কা বাংলা ফিনান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ইটিএল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফেকডিল আজ প্রায় 83 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। অপরদিকে ইন্ট্রাকো এবং আইপিআইসি ব্যাংক 30 লাখের মতো, বাকি সবাই 28 লাখ থেকে 19 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে।
তো এখন যদি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি, সে তো দেখা যাচ্ছে যে আজকে কিছুটা মিশ্র বাজার ছিল। এর মধ্যে যদি ভালোর কথা বলি, মিসেলেনিয়াস, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইন্স্যুরেন্স, ফার্মা, ট্রেজারি বন্ড এবং সিমেন্ট সেক্টর, ব্যাংক সেক্টর ভালো করেছে। এর মধ্যে ইন্স্যুরেন্স খুবই ভালো করেছে এবং বাকিরা মোটামুটি ভালো। অপরদিকে খারাপের মধ্যে দেখা যাচ্ছে পুরানা লাইট, মিউচুয়াল ফান্ড, টেক্সটাইল, ট্রাভেল অ্যান্ড লেজার, পেপার অ্যান্ড প্রিন্টিং, ফুয়েল সেক্টর, সিরামিক সেক্টর, কর্পোরেট বন্ড, আইটি সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, জুট, টেনারি ইন্ডাস্ট্রিজ, টেলিকমিউনিকেশন এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এগুলো খারাপ করেছে। এর মধ্যে জুট সেক্টর খুবই বেশি খারাপ করেছে। তো এখন যদি আমি আজকের দিনে কিছু ডিক্লারেশন দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তমিজুদ্দিন টেক্সটাইল তারা 21% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস 6 টাকা 70 পয়সা, তাদের নেট অ্যাসেট ভ্যালু 96 টাকা 79 পয়সা, তাদের রেকর্ড ডেট হচ্ছে 4 ডিসেম্বর 2024। ওদিকে ইন্দো বাংলা ফার্মা তারা হচ্ছে 0.1% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস হচ্ছে -35 পয়সা, তাদের নেট অ্যাসেট ভ্যালু 13 টাকা 60 পয়সা, রেকর্ড ডেট হচ্ছে 3 ডিসেম্বর 2024। অপরদিকে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি পারপেচুয়াল বন্ড তারা 10% সেমি অ্যানুয়াল ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো যাই হোক, ইন্দো বাংলা ফার্মা যে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে সেটা এক ধরনের প্রশংসা ছাড়া কিছুই নয়। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। সূচক বাড়লেও নেতিবাচক ধারায় বেশিরভাগ শেয়ার। আগের দিন পতন হলেও বুধবার উত্থান হয়েছে শেয়ার বাজারে। মঙ্গলবার শেয়ার বাজারে যে পতন হয়েছে, আজ তার অনেক পরিমাণ উত্থান হয়েছে। এতে করে গতকাল বিনিয়োগকারীরা যে পরিমাণ মুনাফা হারিয়েছে, আজ তার অর্ধেক ফিরে পেয়েছে। আজ সূচকের উত্থানে শুরু হয় শেয়ার বাজারের লেনদেন। কিছুক্ষণ পরে সূচক পতনে চলে যায়। এরপর আবার উত্থান পতন, এভাবে সূচক কখনো আবার উত্থান, আবার কখনো পতনের পরে অবশেষে কিছুটা উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে শেয়ার বাজারের লেনদেন। সূচক সামান্য বাড়লেও শেয়ার বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। মূলত কিছু মৌল ভিত্তিক সম্পন্ন কোম্পানির শেয়ার দর বাড়ার কারণে সামান্য ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে। এতে সামান্য সূচক বেড়েছে। সূচক বাড়লেও বেশিরভাগ কোম্পানির বিনিয়োগকারীরা মুনাফা তোলার পরিবর্তে লোকসান নেমেছে। তো বাজার বিশ্লেষকরা বলছেন, এই উত্থান পতনের মধ্য দিয়ে এক সময় বাজার তার গতি পথ খুঁজে পাবে। বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা কাজ করলে হবে না, যে কোনো পরিস্থিতি তাদের ধৈর্য সহকারে মোকাবিলা করতে হবে। তারা আরো বলেন, দুর্বল কোম্পানি এড়িয়ে বিনিয়োগকারীদের অবশ্যই মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিতে বিনিয়োগ করতে হবে। তাৎক্ষণিক মুনাফা হবে এই আশায় দুর্বল কোম্পানিতে বিনিয়োগ না করে ভালো মুনাফার আশায় মৌলভিত্তি সম্পূর্ণ কোম্পানিতে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, এটি একটি গুরুত্বপূর্ণ কথা যে আসলে যে কোম্পানির ফান্ডামেন্টালি স্ট্রং, সব কোম্পানিতে বিনিয়োগ করলে আসলে বিনিয়োগকারীরা আলটিমেট কখনোই লুজার হয় না, বা তারা আসলে একটা অবস্থান শেষে তারা লাভবান হয়। সেক্ষেত্রে তাদের রেভিনিউ গেইন না হলেও ক্যাপিটাল গেইন হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তো যাই হোক, তাই আমি মনে করি যে বিভিন্ন গ্যাম্বলিং আইটেমের শেয়ারগুলোতে বিনিয়োগ না করে বুঝে শুনে বিনিয়োগ করতে পারলে শেয়ার বাজার থেকে ভালো রিটার্ন করা সম্ভব। এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। শেয়ার কারসাজিতে সাকিবের মুনাফা 90 লাখ টাকা, জরিমানা 50 লাখ। তো কি বলেছে, শেয়ার কারসাজির মাধ্যমে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তার 90 লাখ টাকা মুনাফা করেছেন। বিপরীতে 50 লাখ টাকা জরিমানার সম্মুখীন হয়েছেন তারা। শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত 24 সেপ্টেম্বর তাদের এই জরিমানা করেছে। সাকিব ও তার মায়ের নামে পরিচিত একটি যৌথ বিও হিসাবে একটি বীমা কোম্পানির শেয়ার কেনাবেচায় কারসাজি করা হয়। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির নাম প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। এসিসি তথ্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ার নিয়ে সংগঠিত কারসাজিতে যুক্ত ছিলেন সাকিব আল হাসান। শেয়ার বাজারে যে বিও হিসাব ব্যবহার করে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ার নিয়ে কারসাজি করা হয়, সেটি সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তার নামে একটি বেসরকারি ব্যাংকের সহযোগী ব্রোকারেজ হাউসে খোলা হয়েছিল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের এক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিএসইসি সাকিব আল হাসান শেয়ার বাজারে বহুল আলোচিত কারসাজি কারক আবুল খায়ের হিরু সহ কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত বছর 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে কোম্পানির শেয়ার অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটনা ঘটে। দেখা যায় উল্লেখিত সময়ে অর্থাৎ এক মাসের বাজারে প্যারামাউন্টের প্রতিটি শেয়ার দর প্রায় 35 টাকা বা 85% বেড়েছে। ওই সময় সিরিজ লেনদেন বা নিজেদের মধ্যে হাত বদল করে কোম্পানির শেয়ার দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয়। এর সঙ্গে জড়িত ছিলেন আবুল খায়ের হিরু, সাকিব আল হাসান সহ তাদের নিকটাত্মীয়, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ার নিয়ে কারসাজির দায়ে সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তার সহ 7 ব্যক্তি প্রতিষ্ঠানকে 1,63,00,000 টাকা জরিমানা করে বিএসইসি। বিএসইসির প্রতিবেদন তথ্য অনুযায়ী সাকিব আল হাসান ও তার মায়ের বিও হিসাবে মাত্র 3 দিনে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের 10,60,000 শেয়ার কেনা হয়। এসব শেয়ার গড় মূল্য ছিল 65 টাকা 25 পয়সা। এজন্য প্রায় 7 কোটি টাকা বিনিয়োগ করা হয়। প্রতিবেদনে বলা হয়, গত বছরে 12, 14 এবং 17 সেপ্টেম্বর ভিন্ন ভিন্ন দামে এসব শেয়ার কেনা হয়। এর মধ্যে প্রায় 10,21,000 শেয়ার কেনা হয় 12 ও 14 সেপ্টেম্বর। এই 2 দিনে কেনা সব শেয়ারই 5 দিনের ব্যবধানে বিক্রি করে দেন সাকিব আল হাসান। তাতে প্রতি শেয়ারে প্রায় 9 টাকা করে মুনাফা হয়। সব মিলিয়ে মুনাফা দাঁড়ায় 90 লাখ টাকা।
এছাড়া কোম্পানির আরো 40,000 শেয়ার অবিকৃত ছিল সাকিবের বিও হিসাবে। তাতে ওই শেয়ারের আনরিয়ালাইজ বা অনার্জিত মুনাফার পরিমাণ ছিল 4 লাখ টাকা। ডিসিসি ও বিসিসির প্রতিবেদনে দেখা যায় কারসাজে শেয়ারে বিনিয়োগ করে মাত্র 5 দিনে বড় অঙ্কের মুনাফা করেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। শুনানিতে সাকিবের পক্ষে আবুল কায়ের হিরো বলেন, কোম্পানিটি মৌলভিত্তিক দেখে কোম্পানিটির শেয়ার বিনিয়োগ করা হয়েছে। বাংলাদেশ বিমা খাতের ভালো কোম্পানিগুলো প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের একটি, ধারাবাহিকভাবে এটির ব্যবসায় প্রবৃদ্ধি হয়েছে। এমন বিবেচনায় কোম্পানিটির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার বিনিয়োগ করে সাকিব আল হাসান। তবে বিসিসি শুনানিতে সাকিবের পক্ষে দেওয়া ব্যাখ্যা গ্রহণ করেন নিয়ন্ত্রণ সংস্থা বিসিসি। সংস্থাটি বলছে, এই ধরনের কর্মকাণ্ডে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা শেয়ার বাজারের উন্নয়নের পরিপন্থী। এ কারণে সাকিব আল হাসান ও তার মা শিন আকরাকে 50 লাখ টাকা জরিমানা করেছে বিসিসি। এখান থেকে আসলে আপনারা কিছুটা হলেও শেয়ার বাজারে কিভাবে কারসাজি করা হয় সেই জিনিস সম্পর্কে ধারণা পেলেন। তো যাই হোক, এরকম যেগুলো অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি ঘটানো হয়, যেগুলো আসলে আমি বলবো যে ওভার ভ্যালুড পর্যায়ে থাকে, সেসব শেয়ারে বিনিয়োগ করা থেকে বিরত থাকা আমি মনে করি ভালো। তাই বুঝে শুনে বিনিয়োগ করলে সেখানে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তো যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লকে 8 কোম্পানির বড় লেনদেন। গত 14 কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 29টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 11,82,50,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 8 প্রতিষ্ঠানের শেয়ার। তো এরা কারা? এরা হলো বিসিএসআর, ইবনে সিনা, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রেনেটাল লিমিটেড এবং সোনালী আশু ফাইন ফুডস লিমিটেড। আজ এই 8 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 9,36 লাখ টাকারও বেশি। তো যাই হোক, ব্লকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর সাথে আপনারা খোঁজ খবর রাখবেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তবে শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সে কথা বিবেচনা রেখে বিনিয়োগ করা উচিত। তো আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নেব। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।